আজকে আমরা শুরু করব তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। এর আগের দিন আমরা করেছিলাম যে একটা তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রে থাকলে তার উপর কত টর্ক ক্রিয়া করবে সেই টর্কের রাশিমালা আমরা আগের দিন বের করেছি। আজকে করব তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। এক্ষেত্রে একটা সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে, যার প্রাবল্য হচ্ছে ই। এবি হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। এবি তড়িৎ দ্বিমেরুটিকে তড়িৎ প্রাবল্যের অভিমুখের সঙ্গে আলফা কোণ করে ঘুরিয়ে রাখা হলো। তাহলে এক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর যে টর্ক কাজ করবে সেই টর্কের মানটা হবে টাউ ইকুয়ালস টু পি ই সাইন আলফা। এখন আমরা কি করলাম, তড়িৎ দ্বিমেরুটিকে অতিরিক্ত ডি আলফা কোণে ঘোরানো হলো। এখন দ্বিমেরুটিকে অতিরিক্ত ডি আলফা কোণে ঘোরানো হলো। প্রথমে আলফা কোণে ঘোরানো হয়েছে, এরপরে আরো অতিরিক্ত ডি আলফা কোণে ঘোরানো হলো। তাহলে যে এক্ষেত্রে ক্ষুদ্র পরিমাণ কার্য করতে হবে, অতিরিক্ত ডি আলফা কোণে ঘোরাতে গেলে যে ক্ষুদ্র পরিমাণ কার্য করা হবে সেই কার্যটা কত? এক্ষেত্রে কৃতকার্য যদি ডিডব্লিউ হয়, ডিডব্লিউ ইকুয়ালস টু কার্যের ফর্মুলা হচ্ছে টর্ক টাউ ইনটু কৌণিক সরণ। এমনি কৃতকার্যের ফর্মুলা হচ্ছে প্রযুক্ত বল ইনটু সরণ, কিন্তু আবর্তগতির ক্ষেত্রে আমরা জানি কৃতকার্য হচ্ছে টর্ক ইনটু কৌণিক সরণ সমান টাউ ইনটু কৌণিক সরণ কত? কৌণিক সরণ হচ্ছে ডি আলফা, or dw equals to tau into d alpha। টাউ এর মানটা এখানে পুট করছি, সমান এটা হচ্ছে পি ই sin alpha into d alpha। এটা হচ্ছে ক্ষুদ্র কার্য। ডি আলফা কোণে ঘোরাতে গেলে যে কার্য করতে হচ্ছে সেই কার্যটা হচ্ছে dw সমান পি ই sin alpha d alpha। এখন আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুটাকে সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা মানে যখন তড়িৎ দ্বিমেরুটা প্রাবল্যের অভিমুখের সঙ্গে একই অভিমুখে ছিল, তড়িৎ দ্বিমেরুটাকে সাম্যাবস্থা থেকে আমরা থিটা কোণে ঘোরাবো। থিটা কোণে ঘোরাতে গেলে মোট যে কার্য করতে হবে সেই কার্যটা কত হবে সেই কার্যটা আমরা বের করব। সুতরাং তড়িৎ দ্বিমেরুটিকে সাম্যাবস্থা মানে হচ্ছে 0 ডিগ্রি, সাম্যাবস্থা থেকে থিটা কোণে ঘোরাতে মোট কৃতকার্য যদি ডব্লিউ হয়, ডব্লিউ ইকুয়ালস টু এটা হবে আমাদের ইন্টিগ্রেশন 0 টু থিটা। কেন? প্রথমে এবি দ্বিমেরুটা প্রথমে ই প্রাবল্যের অভিমুখের সঙ্গে একই অভিমুখে ছিল, অর্থাৎ সেক্ষেত্রে কোণের মানটা 0 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কি করছি, দ্বিমেরুটাকে সাম্যাবস্থা থেকে থিটা কোণে সরাচ্ছি। তার জন্য মোট কৃতকার্য যদি ডব্লিউ হয়, ডব্লিউ ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন 0 টু থিটা ডিডব্লিউ ইকুয়ালস টু এটা বসিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন 0 টু থিটা ডিডব্লিউ ভ্যালু হচ্ছে পি ই sin আলফা ডি আলফা। এটা বসিয়ে দিলাম, তাহলে পি ই sin আলফা ডি আলফা। পি টা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে ইকুয়ালস টু এটা পি ই এটা বেরিয়ে এলো ইন্টিগ্রেশন 0 টু থিটা sin আলফা ডি আলফা। এবার ইন্টিগ্রেশন ভ্যালু কত? ইন্টিগ্রেশন sin আলফা ডি আলফা এর ভ্যালু হচ্ছে আমরা জানি মাইনাস cos আলফা। তো ভ্যালুটা এখানে পুট করব।
কত হচ্ছে দেখা যাক। আর ডব্লিউ ইকুয়ালস টু এটা হচ্ছে পিই মাইনাস কস আলফা হবে, এটা মাইনাস কস আলফা লিমিট 0 টু থিটা ইকুয়ালস টু এটা হবে পিই ইনটু প্রথমে আমরা আপার লিমিট বসাবো, তারপর মাইনাস করে লোয়ার লিমিট, অর্থাৎ আলফা জায়গায় প্রথমে থিটা বসাবো, তাহলে মাইনাস কস থিটা আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস কস 0 টু পি। ফার্স্টে আপার লিমিট অর্থাৎ আলফা জায়গায় থিটা, তারপরে মাইনাস করে লোয়ার লিমিট, তাহলে একটা মাইনাস এখানে আছে আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কস আলফা মানে কস 0 ডিগ্রি। তাহলে কত হচ্ছে এটা ইকুয়ালস টু হচ্ছে এটা পিই ইনটু কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 মাইনাস কস থিটা। তাহলে এটা হচ্ছে কার্য। তো দ্বিমেরুটিকে মোট থিটা কোণে ঘোরাতে যে কার্য করতে হচ্ছে সেই কার্যটাই তড়িৎ দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তির রাশিমালা নির্ণয়। এরপরে আমরা আসবো গাউসের উপপাদ্য, তড়িৎ ফ্লাক্স ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে আমরা প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর কাকে বলে? ক্ষেত্র ভেক্টর এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ক্ষেত্রফলটা হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু পদার্থবিজ্ঞানের কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে কল্পনা করি, মানে কল্পনা করতে হয়। যেমন আমরা যখন ফ্লাক্স ক্যালকুলেশন করব, তড়িৎ ফ্লাক্স বা গাউস উপপাদ্য যখন পড়ানো হবে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটাকে ভেক্টর হিসেবে কল্পনা করতে হবে। ক্ষেত্র ভেক্টর জিনিসটি আমরা কি করছি এক্ষেত্রে, একটা আমরা বদ্ধতল এস কল্পনা করলাম, বদ্ধতল এস। এবার এস বদ্ধতলের উপর একটা ক্ষুদ্র ক্ষেত্র নিলাম, ক্ষুদ্র ক্ষেত্রটা হচ্ছে ডিএস। এর মানটা কত? এর মানটা হচ্ছে ডিএস। এস হচ্ছে একটা বদ্ধতল, এস বদ্ধতলের উপর একটা অতি ক্ষুদ্র ক্ষেত্র আমরা ডিএস নিলাম। এবার এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রের উপর বাইরের দিকে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্বের যে অভিমুখ সেটাই হবে ক্ষেত্র ভেক্টর অভিমুখ, অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর ডিএস এর অভিমুখ। এস হচ্ছে একটা বদ্ধতল, বদ্ধতলের উপর একটা অতি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস নেওয়া হলো, তাহলে এই ক্ষেত্রফলের মানটা কত? মানটা হচ্ছে ডিএস। আর এই ডিএস অতি ক্ষুদ্র ক্ষেত্রের উপর বাইরের দিকে একটা লম্ব অঙ্কন করা হলো, তাহলে লম্বের যে অভিমুখ সেই লম্বের অভিমুখটা হবে ক্ষেত্র ভেক্টর অভিমুখ, অর্থাৎ ডিএস ক্ষেত্র ভেক্টর অভিমুখটা হবে এদিক বরাবর। এরপরে আসছি তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স এটাকে আমরা ভাগের দ্বারা প্রকাশ করব, ইলেকট্রিক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন হচ্ছে যে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা। এর আগে আমরা বলরেখা কাকে বলে সেটা আমরা আলোচনা করেছি। তো কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার যে সংখ্যা সেটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। এবার তড়িৎ ফ্লাক্সের মানটা কিভাবে বের করা হয় সেটা আমরা দেখাবো। তড়িৎ ফ্লাক্সের মান, তড়িৎ ফ্লাক্সের মান, আচ্ছা এটা করার জন্য আমরা কি করছি যে এক্ষেত্রে ই প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে আমরা একটা বদ্ধতল এস নিলাম। ই প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রে একটা বদ্ধতল এস নেওয়া হলো। এবার এস বদ্ধতলের উপর একটি অতি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস কল্পনা করা হলো। ডিএস ক্ষেত্র ভেক্টর অভিমুখ হবে এদিকে। এক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ই এবং ক্ষেত্র ভেক্টর ডিএস
এদের মধ্যবর্তী কোণটাকে ধরা হলো থিটা। তাহলে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা কত হবে? ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডি ফাই হলে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডি ফাই হলে ডি ফাই ইকুয়ালস টু, এটা ফর্মুলা হচ্ছে ই ডট ডিএস ডট প্রোডাক্ট ই ডট ডিএস। কি করে করবো ই ডট ডিএস এর ভ্যালুটা? আমরা জানি এক্ষেত্রে ই এবং ডিএস এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে ই ডট ডিএস কত হবে? এটা হবে ই ডিএস cos থিটা। কেন? আমরা জানি যে এ এবং বি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ডট বি সমান হয় এ বি cos থিটা। সুতরাং এক্ষেত্রে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডি ফাই হলে ডি ফাই সমান ই ডট ডিএস। এবার আমরা কি বের করব? যে সমগ্র তল এস এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করার জন্য আমরা কি করব? যে এস তলটাকে আমরা ডিএস এর মধ্যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। ভাগ করে প্রত্যেকটা ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা বের করব। বের করে সেই ফ্লাক্সগুলোকে আমরা যদি যোগ করি তাহলে পাবো সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। সুতরাং সমগ্র তল মানে এক্স তল, সুতরাং সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই হলে ফাই সমান ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ওভার দ্য ক্লোজড সারফেস। এই চিহ্নটা হচ্ছে মানে এই টোটাল সারফেসটাকে বোঝাচ্ছে। ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড সারফেস এস ডি ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড সারফেস এস ডি ফাই। ডি ফাই এর কত? ই ডিএস cos থিটা। ই ডিএস cos থিটা। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। সেই রাশিমালাটা আমরা পেলাম। আরেকবার বলছি যে আমরা কি করছি? ই প্রাবল্য বিশিষ্ট একটা সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা একটা বদ্ধতল এস নিলাম। এবার এস বদ্ধতলের উপর একটি অতি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস কল্পনা করা হলো, যার মানটা হচ্ছে ডিএস, আর অভিমুখটা হচ্ছে ডিএস ক্ষেত্র ভেক্টর অভিমুখ হচ্ছে এদিকে। এক্ষেত্রে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ থিটা ধরা হয়েছে। তাহলে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডি ফাই হলে ডি ফাই সমান হবে ই ডট ডিএস ইকুয়ালস টু ই ডিএস cos থিটা। সুতরাং সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই হবে ফাই সমান হবে ইন্টিগ্রেশন ওভার দা ক্লোজড সারফেস এস ডি ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার দা ক্লোজড সারফেস এস ডি ফাই এর জায়গায় এই ভ্যালুটা পুট করলাম আমরা ই ডিএস cos থিটা। এটা হচ্ছে সমগ্র তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে সেই রাশিমালাটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আসবো তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রা। একক ফ্লাক্সের একক এককটা কোথা থেকে বের করবো? আমরা পেয়েছি কত? ডি ফাই ইকুয়ালস টু ই ডিএস cos থিটা। এক্ষেত্রে এইখান থেকে আমরা এককটা বের করবো। ফ্লাক্সের একক মানে হচ্ছে প্রাবল্যের একক ইনটু ক্ষেত্রফলের একক। প্রাবল্যের একক কত জানি আমরা? এসআই একক হচ্ছে নিউটন পার কুলম্ব, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের একক কত হবে? এসআই একক যদি কল্পনা করি, এটা হচ্ছে নিউটন, ই এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব ইনটু ডিএস, সেটা হচ্ছে মিটার স্কয়ার। তার হচ্ছে নিউটন মিটার স্কয়ার ইনটু কুলম্ব ইনভার্স। নিউটন পার কুলম্ব হচ্ছে প্রাবল্যের এসআই একক।
আর আমরা জানি যে প্রাবল্যের এসআই এককের একটা বিকল্প রূপ ছিল, যেটা হচ্ছে ভোল্ট পার মিটার। তাহলে ই এককটা যদি আমরা ভোল্ট পার মিটার লিখি, অথবা এটা হতে পারে আমাদের বিকল্পে বুঝে এটা হচ্ছে ভোল্ট, ই এর পরিবর্তে ভোল্ট পার মিটার লিখলাম, ইন্টু টিএস হচ্ছে মিটার স্কয়ার। তাহলে কত হবে? একটা মিটার কেটে যাবে, বলেছে হবে ভোল্ট ইন্টু মিটার। সুতরাং দেখা যাচ্ছে যে ফ্লাক্সের এসআই একক যেটা, সেটা ভোল্ট ইন্টু মিটার হতে পারে, অথবা নিউটন মিটার স্কয়ার গুণন ইনভার্স দুটো একক সেম। এবার যাবো আমরা মাত্রা বের করবো। মাত্রাটা কি করে বের করবো? ফ্লাক্সের মাত্রা মানে হচ্ছে প্রাবল্যের মাত্রা ইন্টু ক্ষেত্রফলের মাত্রা। তাহলে প্রাবল্যের মাত্রা আমি জানি কত, আমরা আগে বের করেছি। ফ্লাক্সের মাত্রা এটা সমান হচ্ছে প্রাবল্যের মাত্রা। প্রাবল্য মানে তড়িৎ প্রাবল্য, প্রাবল্যের মাত্রা ইন্টু ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা, প্রাবল্যের মাত্রা কত হয় আমরা জানি। প্রাবল্যের মাত্রা আমরা বের করতাম ই সমান, এটা হচ্ছে এফ বাই কিউ। এফ বাই কিউ, এটা আমরা আগে আলোচনা করেছি। একক আধানের উপর যে বল কাজ করে সেটাকে বলা হচ্ছে প্রাবল্য। তাহলে এফ এর মাত্রা কত? মানে বল, সেটা মাত্রা হচ্ছে ml (t⁻²) ডিভাইডেড বাই আধান কিউ, তার মাত্রা হচ্ছে it। তাহলে কত হলো? এটা হচ্ছে ml (t⁻³ (3) ml (t⁻³ (3) এটা পেলাম আমরা প্রাবল্যের মাত্রা। তাহলে এই মাত্রাটা এখানে বসিয়ে দেবো। তাহলে প্রাবল্যের মাত্রা হচ্ছে ml (t⁻³ ইন্টু i⁻⁻1 ইন্টু ক্ষেত্রফলের মাত্রা কত? l স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা, এটা হচ্ছে প্রাবল্যের মাত্রা। আলটিমেটলি কত হচ্ছে? এটা হচ্ছে ml আছে l স্কয়ার, তাহলে ml কিউব t⁻³ i⁻⁻1 ml কিউব t⁻³ i⁻⁻1, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মাত্রা। তাহলে ফ্লাক্সের সংজ্ঞা গেল, একক গেল, মাত্রা গেল। এবার ফ্লাক্সের দুটো ভাগ আছে। ভাগ দুটো কি কি? একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স এবং ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলে সেটা আমরা আলোচনা করব। সেটা সংজ্ঞা দুটো বলবো, দেখে নিচ্ছি। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স হচ্ছে যে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে ধনাত্মক ধরা হবে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই তলের বহির্মুখী হয়, তাহলে তখন সেই ফ্লাক্সটাকে আমরা বলি ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স এক নম্বর। দু নম্বর হচ্ছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রিক ফ্লাক্স, আর একটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রিক ফ্লাক্স। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স হচ্ছে যে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে তখনই ধনাত্মক ধরা হবে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই তলের বহির্মুখী হয়। আর ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স হচ্ছে যখন কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে তখনই বলা হবে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই তলের অন্তর্মুখী হয়। অর্থাৎ বহির্মুখী হলে সেটা হচ্ছে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি তলের অন্তর্মুখী হয় তাহলে সেটাকে বলা হবে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। এই সংখ্যাগুলো বই আছে, বই থেকে তোমরা এখানে পাবে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা আসবো যেটা এই চ্যাপ্টারে খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত গাউস উপপাদ্য। গাউসের উপপাদ্য, তার বিবৃতি মানে স্টেটমেন্ট এবং তার প্রমাণ, সেটা আমরা করব। গাউস উপপাদ্যের বিবৃতি এবং তার প্রমাণ। গাউসের উপপাদ্য ও তার প্রমাণ।
হচ্ছে বিবৃতি, স্টেটমেন্ট বিবৃতি হচ্ছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। যে কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের ভিতরে যতখানি আধান আছে অর্থাৎ ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। এবার ম্যাথমেটিক্যালি এটা কি হবে, গাণিতিক ভাবে যদি আমরা প্রকাশ করি, গাণিতিক ভাবে এই স্টেটমেন্টটা হবে ফাই, কোন তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ছিল কত আমাদের, ইন্টিগ্রেশন ওভার দ্য হোল সারফেস এস ই ডট ডিএস, এটা ছিল, এটা ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে 1/ε ইনটু কিউ। কিউটা কি, কিউটা হচ্ছে আমরা যে তলটা কল্পনা করছি সেই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের পরিমাণ। যে কোনো তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেই তলের ভিতরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ, অর্থাৎ ফাই সমান হচ্ছে 1/ε ইনটু কিউ। এটা হচ্ছে গাউসের উপপাদ্যের এটা স্টেটমেন্ট। এবার আমরা করব প্রমাণটা করার জন্য আমাদেরকে একটা ছবি আঁকতে হবে, একটা ফিগার ড্র করতে হবে। সেই ছবিটা এঁকে নিই। আমরা কি করেছি যে ধরা যাক ও বিন্দুতে প্লাস কিউ আধান আছে, ও বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানকে ঘিরে একটা বদ্ধতল এস কল্পনা করেছি। ও বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানকে ঘিরে একটা বদ্ধতল, একটা অতি ক্ষুদ্র অংশ ডিএস নিলাম। এবার ডিএস এর উপর এখানে একটা পি একটা বিন্দু নেওয়া হয়েছে, পি বিন্দুতে বাইরের দিকে একটা লম্ব টানা হয়েছে পিএন, তাহলে পিএন লম্বের অভিমুখ সেটা হচ্ছে এক্ষেত্রে ডিএস ক্ষেত্র ভেক্টরের অভিমুখ, আর এক্ষেত্রে আমার প্রাবল্য অভিমুখটা হচ্ছে ওপি বরাবর। তো কি করা হচ্ছে যে ও বিন্দুতে প্লাস কিউ আধানকে ঘিরে একটি বদ্ধতল এস কল্পনা করা হলো, পি বিন্দুতে ডিএস একটি অতি ক্ষুদ্র ক্ষেত্র নেওয়া হলো, পি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, সেই লম্বটা হচ্ছে পিএন। সুতরাং পিএনটা কি হবে, পিএন হবে ডিএস ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, তার অভিমুখটা হচ্ছে ওপি বরাবর, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই এবং ক্ষেত্র ভেক্টর ডিএস এদের মধ্যবর্তী কোণটা কত, সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে প্রথমে আমি কি বের করবো যে ও বিন্দুতে প্লাস কিউ আধান আছে, তো ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আমি ফার্স্টে বের করবো। ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য ই সমান এটা হবে 1/4πε। আমরা এপসিলন লিখলাম, এপসিলনের পরিবর্তে কথায় কে এপসাইলন নট হয়, কেন আমরা জানি কে সমান এটা হচ্ছে এপসিলন বাই এপসিলন নট, এপসিলনের পরিবর্তে কে এপসাইলন নট হয়। এর আগের ক্ষেত্রে আমরা 1/4π কে এপসাইলন নট লিখেছিলাম, আর এখন কি করলাম
এপসিলন লিখলাম, কে এপসিলন নটের পরিবর্তে আমরা এপসিলন লিখলাম। ই সমান 1/4 পাই এপসিলন ইনটু কিউ বাই কত ওপি স্কয়ার, ওপি স্কয়ার। আচ্ছা, ও থেকে পি এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্স হচ্ছে আমরা আর, ও থেকে পি সমান কত হচ্ছে 1/4 পাই এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। ওই বিমুখটা কোন দিকে হবে, ও বিন্দুতে প্লাস কিউ আধান আছে আর পি বিন্দুতে প্রাবল্য বের করছি, তাহলে পি বিন্দুতে আমাকে মনে করতে হবে যে একটা +1 চার্জ আছে, তাহলে ও বিন্দুর প্লাস কিউ আধান পি বিন্দুর +1 চার্জকে বিকর্ষণ করবে, সুতরাং প্রাবল্য অভিমুখটা হবে ওপি বরাবর। অভিমুখ হচ্ছে ওপি বরাবর, ওপি বরাবর। তাহলে কি করা হলো, প্রথমে ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুতে প্রাবল্যটা বের করলাম। এই প্রাবল্য ই সমান 1/4 পাই এপসিলন ইনটু কিউ বাই ওপি স্কয়ার ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। অভিমুখ হচ্ছে ওপি বরাবর। এবার হচ্ছে যে ডিএস ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত করছে পাস, সেটা আমরা জানি যে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, সেটা ডি ফাই, ডি ফাই ইকুয়ালস টু ছিল কত ই ডট ডিএস, ই ডট ডিএস ইকুয়ালস টু এটা হবে ই ডিএস কস থিটা। এবার ই এর ধারটা পুট করব, এখানে ই সমান 1/4 পাই এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার ইনটু ডিএস কস থিটা। তাহলে লাস্টে কি করলাম, ডিএস ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা বের করলাম। তড়িৎ ফ্লাক্স ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস ইকুয়ালস টু ই ডিএস কস থিটা ইকুয়ালস টু ই এর ভ্যালুটা পুট করা হলো 1/4 পাই এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার ইনটু ডিএস কস থিটা ইকুয়ালস টু এটা হচ্ছে 1 বাই মানে কিউ বাই 4 পাই এপসিলন এটা লিখলাম ইনটু এটা হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কয়ার, এটা হচ্ছে ডি পাই। মানে অতি ক্ষুদ্র অংশ ডিএস এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা আমরা বের করলাম, সেটা ডি পাই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসিলন ইনটু ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এবার আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যে সমগ্র তল এসি এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটা করতে গেলে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সুতরাং সমগ্র তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স যেটা পাই ফাই সেটা আমরা বের করব। অতএব সমগ্র তলের, সমগ্র তল মানে এস, সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স এটা কত হবে, ফাই। ফাই সমগ্র তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু এটা ছিল ইন্টিগ্রেশন ওভার দা হোল সারফেস এস ডি পাই, এটা আমরা করেছি ইকুয়ালস টু এটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার দা হোল সারফেস এস ডি পাই। ডি পাই এটা পুট করছি কিউ বাই এটা হচ্ছে 4 পাই এপসিলন ইনটু এটা হচ্ছে ডিএস cos থিটা বাই আর স্কয়ার। এটা হলো ডি ফাই এর এই মানটা এখানে আমরা পুট করলাম ইকুয়ালস টু কত হবে, এক্ষেত্রে কিউ বাই 4 পাই এপসিলন নটটা বেরিয়ে আসবে or phi equals to q by 4 pi epsilon এটা বেরিয়ে আসবে। তাহলে কত, ইন্টিগ্রেশন ওভার দা হোল সারফেস s ds cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। এবার এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে d ওমেগা q by 4 pi epsilon into integration over the whole surface s এটা হচ্ছে d ওমেগা, এর মান হচ্ছে 4 পাই।
ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসিলন ইন্টু এটা ভ্যালু হচ্ছে 4 পাই। তাহলে 4 পাই কেটে গেল, থাকলো কত কিউ বাই এপসিলন ইকুয়ালস টু এটা হচ্ছে 1 বাই এপসিলন ইন্টু কিউ। এটা কেন হচ্ছে, এটা কি ভ্যালুটা 4 পাই কেন? আমরা জানি যে কোনো একটা তল কোন একটা বিন্দুতে যে ঘনকোণ তৈরি করে, ঘনকোণ মানে সলিড অ্যাঙ্গেল, এস এই তলটা সমগ্র তলটা বিন্দুতে যে ঘনকোণ তৈরি করবে সেই ঘনকোণের ভ্যালু হচ্ছে 4 পাই। অর্থাৎ কোনো একটা তল একটা বিন্দুতে মোট যে ঘনকোণ তৈরি করে তার মানটা হচ্ছে 4 পাই। সেই জন্য আমরা ইন্টিগ্রেশন ডিএস cos থিটা বাই r স্কয়ার এটাকে লিখলাম ডি ওমেগা এবং টোটালটার ভ্যালু হচ্ছে 4 পাই। 4 পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত 1 বাই এপসিলন ইনটু। তাহলে কত দাঁড়ালো 5 ইকুয়ালস টু 1 বাই এপসিলন ইনটু কিউ। আর এটা পাওয়া গেল যেটা 5 ইকুয়ালস টু এটা হচ্ছে 1 বাই এপসিলন ইনটু কিউ। এটাই আমরা বলেছিলাম যে কোন তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেটা কত হবে, সেটা হচ্ছে এই তলে মোট যে আধান আছে তলের ভিতরে সেই আধানের 1 বাই এপসিলন গুণ পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে মোট আধান কত, এই তলের ভিতরে মোট আধান হচ্ছে কিউ। তাহলে 5 কত, 5 সমান হচ্ছে 1 বাই এপসিলন ইনটু কিউ। এটা হচ্ছে গাউসীয় উপপাদ্যের প্রমাণটা। তাহলে কি হলো, গাউসীয় উপপাদ্য তার স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি এবং তার প্রমাণটা আজকে আমরা এখানে পড়ালাম। তবে আজকে এই পর্যন্ত থাক, আবার সামনের দিন আমরা যেটা করাবো সেটা হচ্ছে গাউসীয় উপপাদ্যের কতগুলো প্রয়োগ আছে, গাউসীয় উপপাদ্যটা প্রয়োগ করে তার কতগুলো আমরা কেস জাস্টিফাই করবো, মানে গাউসীয় উপপাদ্যটার প্রমাণ করা হবে এবং তার যে প্রয়োগ অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন গুলো আমরা নেক্সট দিন করাবো।